লম্বা বর্ষার ছুটি পেয়েও মনে হচ্ছে আমি যেন ঘরে বন্দি হয়ে আছি দিদি। একটানা 3 দিন ধরে একই দেয়াল দেখতে দেখতে মাথা ধরে যাচ্ছে আমার। শহরের বর্ষাটা শুধু রাস্তায় জল জমায়, মনে আনন্দ জমায় না। এই যে এত বৃষ্টি হচ্ছে অথচ বাইরে বেরোনোর কোনো জায়গায় নেই। গ্রামের মামার বাড়িতে এখন কি যে মজা হচ্ছে ভাবতেই কষ্ট লাগছে। পুকুরে নৌকা, বৃষ্টি ভেজা মাটির গন্ধ, উঠোনে জল জমে টইটুম্বুর, এসব শহরে বসে শুধু কল্পনাই করা যায়। মামা বাড়ি গেলে সকালে ঘুম থেকে উঠেই কি যে ভালো লাগে তুই তো জানিসই। সেখানে বৃষ্টি মানেই একটা উৎসবের মতো। আর মামির হাতের গরম পিঠার কথা তো বাদই দিলি। সেটাই তো সবচেয়ে বড় লোভ, স্বীকার করছি। ব্যাস, আর এক মুহূর্তও দেরি না, এবার সত্যি সত্যি মামার বাড়ি যেতেই হবে। তা না হলে আমি এই বর্ষার ছুটিটাকেই মাফ করব না। মা, একটা কথা বলার আছে, খুব জরুরি কথা, একদম আজই বলতে হবে। তোদের মুখ দেখেই বুঝতে পারছি আজ একটা বড় আবদার আসছে। বলতো কি হয়েছে? মা, আমরা এবার মামার বাড়ি যেতে চাই। বাবা ফিরলেই তুমি বলবে। তুমি একটু আমাদের সঙ্গ দাও। এই বৃষ্টির ছুটিটা শহরে বসে নষ্ট করার কোনো মানেই হয় না মা। গ্রামে গেলে অন্তত হাসি খুশিতে কাটবে। তোদের মামা বাড়ির টান দেখে সত্যি বলতে আমারও যেতে ইচ্ছে করে। ওখানে গেলে আমারও যেন ছোটবেলা ফিরে আসে। তাহলে তুমিও রাজি তো মা? আমি তো রাজি, কিন্তু তোর বাবাকে রাজি করানোটা একটু কঠিন কাজ হতে পারে। অফিসের চাপ তো কম নয় এখন। সেটা আমরা সামলে নেব মা, তুমি শুধু আমাদের পাশে থেকো। আমরা দুজনে মিলে বাবাকে এমন বোঝাবো উনি না করতেই পারবেন না, দেখোই না। তোদের এই জোড়া আক্রমণের সামনে তোদের বাবা কোনোদিনই বেশিক্ষণ টিকতে পারেনি। তাহলে আজ রাতেই কথাটা তুলি, দেরি করে লাভ নেই। হ্যাঁ, আর যদি রাজি না হয় আমি তো বৃষ্টির মধ্যে অভিমান করেই বসে থাকবো। বাবা, একটা কথা বলবো, প্লিজ না বলো না আগে থেকেই। আরে তোমাদের দুজনের মুখ দেখেই বুঝতে পারছি আজকে একটা বড় আবদার আছে। আজকে বলো শুনি কি চাই এবার। বর্ষার এই ছুটিতে আমাদের একদমই ভালো লাগছে না বাবা। ঘরে বসে থাকতে থাকতে দম বন্ধ লাগছে। এবার মামা বাড়ি নিয়ে যাবে? নিয়ে যেতে তো আমিও চাই রে মা, কিন্তু অফিসে এখন কাজের চাপ খুব বেশি। একটা বড় প্রজেক্ট শেষ করবার কথা। তাহলে আমরা কি করব বাবা? আর তো সহ্য হচ্ছে না। শোনো, আমি ছুটি পেলে নিজেই তোমাদের নিয়ে যাব। আর যদি ছুটি না পাই তোমরা মায়ের সঙ্গে চলে যেও, আমি না গেলেও তোমাদের মামা বাড়ি যাওয়া আটকাবে না। সত্যি বলছো তো বাবা? পরে আবার বলবে না তো? ভেবে দেখি। একদম সত্যি বলছি রে মা, আমি কথা দিলে কথা রাখি, এটা তো তোমরা জানোই। তাহলে কাল সকাল থেকেই আমার ব্যাগ গোছানো শুরু। এখনই তো এত তাড়া কিসের? আরো 2 দিন সময় আছে যেতে। বাবা, তুমি যদি সত্যিই ছুটি না পাও তাহলে অন্তত একদিনের জন্য হলেও চেষ্টা করো আসতে। চেষ্টা তো করবই রে মা, তোমাদের ছাড়া বাড়িতে একা একা কি ভালো লাগবে আমার? তুমি একা থাকবে বলে আমার মনটাও বড় খুঁত খুঁত করছে। আরে না না, তোমরা নিশ্চিন্তে যাও, আমি সামলে নেব। তোমরা শুধু আনন্দ করে এসো। চলো তাহলে কাল সকাল থেকেই সব গোছগাছ শুরু করি আমরা। ইয়াহু, অবশেষে মামার বাড়ি যাওয়া পাকা হলো। বাবা এলেই আমরা রওনা দেব। ব্যাগ তো সব রেডি, শুধু বাবারই অপেক্ষা। হ্যাঁ, এবার শুধু বাবার গাড়ির শব্দ শোনার অপেক্ষা। বাবা, ছুটি পেয়েছো তো? আমরা তো একদম রেডি হয়ে বসে আছি। না মা, আজও ছুটিটা হলো না। এখন অফিসে যেতে হবে, বসের সঙ্গে মিটিং আছে, এই মুহূর্তে ছুটির কথা বলা যাবে না। তাহলে তুমি এবার যাবে না? না, আমি এখন যেতে পারছি না, তবে তোমরা সবাই যাও। এতদিন পর মামা বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছো, এটা হাতছাড়া করো না আমার জন্য। তুমি ছাড়া মামা বাড়ি যেতে একটুও ভালো লাগছে না বাবা। প্রতিবার এমন হয় কেন? অফিসের এই কাজটা শেষ করতেই হবে রে মা, না হলে অনেক ঝামেলা হবে। তোমরা মায়ের সঙ্গে যাও, আমি সুযোগ পেলেই চলে আসবো, কথা দিচ্ছি।
ঠিক আছে বাবা, কিন্তু তোমাকে ছাড়া মজাটা একটু কমই হবে, সেটা মানতেই হবে। আমারও তো কষ্ট হচ্ছে রে মা, কিন্তু কাজটা এড়িয়ে যাবার উপায় নেই। তোমরা ভালোভাবে যাও, এটাই এখন আমার কাছে সবচেয়ে বড় শান্তি। আচ্ছা বাবা, তুমি ফোন করতে ভুলো না কিন্তু। প্রতিদিন করব, কথা দিলাম। তাহলে এবার আমরা রওনা দিই। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। রাস্তায় সাবধানে যেও আর পৌঁছে ফোন করো। ঠিক আছে বাবা, আমরা পৌঁছেই তোমাকে জানাবো। আহা, এই দৃশ্যটা দেখলেই আমার শহর ছেড়ে এখানেই থেকে যেতে ইচ্ছে করে মা। এত সবুজ, এত শান্তি। শহরে সব রকম সুবিধা আছে ঠিকই, কিন্তু এই শান্তিটা কোথাও নেই। এখানে বৃষ্টিও যেন অন্যরকম গান গায়। তোরা দুজনেই দেখছি এবার সত্যি গ্রামে থেকে যেতে চাইছিস। তোদের বাবা শুনলে কি বলবে কে জানে। মামির হাতের পিঠা খেতে পারলে আমি এখনই এখানে থাকতে রাজি আছি মা। বাবাকে পরে বুঝিয়ে বলবো। এই বৃষ্টিতে বাকি রাস্তাটা হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। ব্যাগগুলো একটু সামলে ধরিস তোরা। ঠিক আছে মা, এটাও তো একটা মজার অভিজ্ঞতা। শহরে তো এভাবে কাদার রাস্তায় হাঁটার সুযোগই পাই না। হাঁটতে হাঁটতেই মামা বাড়ি পৌঁছানো, এটা তো আরো রোমাঞ্চকর লাগছে। মনে হচ্ছে যেন কোনো অভিযানে বেরিয়েছি। তোর কাছে সব কিছুই অভিযান মিতা। তা না হলে জীবনটা যে বোরিং হয়ে যায় মা। তোর কথায় যুক্তি আছে, তবে এই কাদায় পা পিছলে গেলে কিন্তু আমি হাসবো না। আরে চিন্তা করো না দিদি, আমি তো একেবারে পাকা হাঁটুরে। দুজনেই একটু সাবধানে হাঁটিস, ব্যাগগুলোও ভিজে না যায়, খেয়াল রাখিস। মা, আর একটু হাঁটলেই তো মামার বাড়ি সেই বড় আম গাছটা দেখা যাবে, তাই না? হ্যাঁ রে, ওই গাছটা দেখলেই বুঝবো আমরা প্রায় পৌঁছে গেছি। তাহলে চলো আর দেরি না করে এগোই। মা, তুমি কি এই রাস্তা দিয়ে ছোটবেলায় স্কুলে যেতে? হ্যাঁ রে, তখন অবশ্য এত পাকা রাস্তা ছিল না, কাদার মধ্যেই হেঁটে যেতে হতো প্রতিদিন। তার মানে আমরা এখন তোমার ছোটবেলার পথেই হাঁটছি। ঠিক তাই, একটু কষ্ট হলেও এই পথটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। আরে, আমার মেয়েরা এসেছে যে, এতদিন পর তোদের মুখখানা দেখলাম। আরে এতদিন পর এলি রে, বাড়িটা আজকে সত্যিই জমে উঠলো। এতদিন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। হ্যাঁ, শহরের দুই রানী অবশেষে গ্রামের মাটিতে পা রাখলেন। এবার একটু কাদা মাখতে হবে বলে দিচ্ছি। বেশি কথা বলিস না রাহুলদা, তোর গ্রামের যুক্তি কিন্তু আমাদের শহরের যুক্তির মতো অত সহজ না। আমরাও কম যাই না, দেখবি। তা শহর থেকে এসে প্রথম দিনই কি খেতে চাস বলতো? তোদের জন্য কিছু একটা বানাতে হবে তো। এত লম্বা জার্নি করে এসেছিস, আগে বিশ্রাম নে, শরবতটা খেয়ে নে দুজনে। মামি, তোমার হাতের রান্নার গন্ধেই তো এতদিনের সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাচ্ছে। আরে থাক থাক, এত প্রশংসায় কাজ হবে না। আগে ভেতরে চল, বসবার জায়গা করে দিই। দাদা, আপনাদের কষ্ট করে এত কিছু করতে হবে না, আমরা তো নিজেদেরই বাড়ি মনে করি এটাকে। এটাই তো তোদের নিজের বাড়ি বোন, এখানে কষ্টের কথা উঠবে কেন? মামা, আজ রাতে কিন্তু গল্প শোনার আসর বসাতে হবে, অনেকদিন তোমার গল্প শুনি না। সে তো হবেই, তবে আগে তোর একটু জিরিয়ে নে। আরে আর আমি তো আছি তোদের ঘুরিয়ে দেখানোর জন্য, চিন্তা কিসের? রাহুল দা, কাল সকালে কিন্তু আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তবে সকাল সকাল উঠতে হবে বলে দিচ্ছি, দুপুর অবধি ঘুমালে চলবে না। চিন্তা করো না, মামা বাড়ি এলে আমি এমনি সকাল সকাল উঠে পড়ি। বাহ, এই নৌকাটা তো একেবারে দারুণ রে রাহুল দা, এটা কি তুই নিজে চালাস? হ্যাঁ, ছোটবেলা থেকেই চালাচ্ছি, সাবধানে বসিস। শহরের মতো এখানে হুট করে ব্রেক কষবার সুযোগ নেই কিন্তু। হ্যাঁ, নৌকারও আবার ব্রেক থাকে নাকি? তোর মতো যাত্রী উঠলে তো লাগতেই পারে, একটু নড়াচড়া করলেই নৌকা কাত হয়ে যাবে।
এই যে বটগাছটা দেখছিস, এর নিচে বসেই আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম। তোরাও তো মাঝে মধ্যে আসতিস, সেখানে মনে আছে? মনে আছে রাহুলদা? জানিস, এখানে এসে মনে হচ্ছে এতদিন আমরা কত সুন্দর কিছু থেকে দূরে ছিলাম। তাই তো বলি, শহরের চাকচিক্য আর গ্রামের এই শান্তি কখনো এক জিনিস নয়। এখানে সময়টা যেন একটু ধীরে চলে। তোর গ্রামের দর্শনটা কিন্তু মন্দ নয় রাহুলদা। তুই তো দেখি একদম কবির মতো কথা বলছিস। এই নৌকায় বসলে আমার মধ্যে একটু কবি কবি ভাবই চলে আসে, বুঝলি? তাহলে আজকের দিনটা কবিতা দিয়েই শুরু হোক। রাহুলদা, এই খালের জল কি সবসময় এত পরিষ্কার থাকে? বর্ষা একটু ঘোলাটে হয় ঠিকই, কিন্তু এই ধান ক্ষেতের ছায়া পড়লে দেখতে দারুণ লাগে। সত্যিই তো, এই দৃশ্যটা যেন একটা ছবির মতো লাগছে। আমাদের একটা ছবি তুলে দে তো রাহুলদা, এই মুহূর্তটা ধরে রাখতে চাই। এখনই তুলে দিচ্ছি, তবে নাড়াচাড়া করিস না, নইলে নৌকা দুলে যাবে। ঠিক আছে, আমি একদম পাথরের মতো স্থির বসে থাকবো। রাহুলদা, ওই দূরে যে সাদা বকগুলো দেখা যাচ্ছে, ওগুলো কি প্রতিদিনই এখানে আসে? হ্যাঁ, বৃষ্টির পর মাছ ধরবার জন্য ওরা এখানে ভিড় করে। এটা একটা নিয়মিত দৃশ্য। আরে রাহুল, এর সঙ্গে শহরের অতিথিদেরও নিয়ে এসেছিস দেখছি। এসো এসো, বৃষ্টি থেকে বাঁচো আগে। বৃষ্টি না নামলে তো নিতাই কাকা আজকে তোমার দোকানে আসবার সৌভাগ্যই হতো না। ভালোই হলো একরকম। কাকা, 3 কাপ চা দিন, সঙ্গে যা আছে তাই দিন। নৌকায় ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে। আহা, বৃষ্টির দিনে এই চায়ের মজাটাই আলাদা। এমন চা কোথাও পাওয়া যায় না। শহরের কোনো ঝকঝকে ক্যাফেতেও এত সুন্দর লাগতো না, এটা সত্যি বলছি। গ্রামের চায়ের সঙ্গে বৃষ্টিটাও একদম ফ্রি মা। এর জন্য আলাদা দাম দিতে হয় না, শুধু একটু সময় নিয়ে বসতে হয়, এই যা। নিতাই কাকার এই চায়ের দোকানেই তো আমাদের আসল আড্ডাখানা। এখানে বসেই তো গ্রামের সব খবর পাওয়া যায়। তা রাহুল, শহরের এই দুই বোনকে গ্রামের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছিস তো? এখনো পুরোটা দেখা হয়নি কাকা, তবে এই বৃষ্টি থামলেই বাকিটা ঘুরে দেখব। তাহলে তো আমার দোকানেও তোমাদের আরো কয়েকবার আসতে হবে, তাই না? অবশ্যই কাকা, এমন চার মুড়ি পেঁয়াজি বারবার খেতে ইচ্ছে করবে। নিতাই কাকা কিন্তু এই এলাকার সবচেয়ে পুরনো দোকানদার। ওনার হাতের চায়ের কোনো তুলনা হয় না। এই দোকান চালাচ্ছি প্রায় 30 বছর। কত মানুষের গল্প যে এই বেঞ্চে শুনেছি তার হিসেব নেই। আজ থেকে আমাদের গল্প তাহলে এই বেঞ্চে জায়গা পেল কাকা। কাকা, আপনার এই দোকানে কি রোজ এমন ভিড় হয় বৃষ্টির দিনে? মা, বৃষ্টি নামলেই বেঞ্চ ভরে ওঠে, সবাই একটু আশ্রয় আর গরম চা খুঁজতে আসে। আর নিতাই কাকার হাতের পেঁয়াজিটাও তো এলাকায় বিখ্যাত, তাই না কাকা? সেটা তো তোরাই বলিস বেশি, আমি তো শুধু মন দিয়ে বানাই। মামি, আজ কিন্তু তোমার হাতের পিঠা খেতেই হবে, আর অপেক্ষা করতে পারছি না। কোন পিঠা খাবি বল তো? এত রকম পিঠা আছে, একটা নাম বল। তুমি যেটা বানাবে সেটাই খাবো। তোমার হাতে সব পিঠাই তো অমৃতের মতো লাগে। ছোটবেলায় তুমি কত রকম পিঠা বানিয়ে খাওয়াতে মামি, এবার সব কটা খেতে চাই, একটাও বাদ দিতে চাই না। আচ্ছা আচ্ছা, তাহলে আজ একটু বড় করেই আয়োজন করতে হবে দেখছি। তোদের জন্য না করলে চলবে কেন? রাহুল, গাছ থেকে কয়েকটা নারকেল পেড়ে আনতো বাবা। আর বাজার থেকে গুড়, চালের গুঁড়ো, যা যা লাগবে সব নিয়ে আয় তাড়াতাড়ি। আজকে বুঝি শহরের অতিথিদের জন্য রাজকীয় পিঠার আয়োজন হচ্ছে মামি? এত আয়োজন তো আমার জন্মদিনেও হয়নি। হ্যাঁ হ্যাঁ, আর তুই হলি আজকের কাজের লোক, চটপট নারকেল পেড়ে নিয়ে আয়। এই বাড়িতে এসে দেখছি আমার সব সম্মান একেবারে শেষ হয়ে গেল। তবু যাচ্ছি, তোদের কথা তো ফেলতে পারি না। বেশি কথা না বলে যা তাড়াতাড়ি, নইলে সন্ধ্যা হয়ে যাবে। মামি, আমরাও কিছু একটা কাজ করতে চাই, শুধু বসে বসে দেখতে ভালো লাগছে না। তাহলে চালের গুঁড়োটা মেখে রাখতো তোরা, আমি ততক্ষণে উনুন ধরাই। এটা তো একদম সহজ কাজ, আমরা করে দিচ্ছি এখনই। সাবধানে করিস, প্রথমবার একটু হাত ময়লা হবে, তাতে কিছু হবে না।
চিন্তা করো না মামি, আমরাও তো তোমার হাতে ছাত্রী হয়ে যাচ্ছি আজ থেকে। মামি, তুমি এই রেসিপিগুলো কোথা থেকে শিখেছিলে? আমার মায়ের কাছ থেকে শিখেছি রে। ছোটবেলায় রান্নাঘরে বসে বসে দেখতাম, তারপর নিজে থেকেই শিখে ফেললাম। তাহলে তো এই রেসিপিগুলো একদম পারিবারিক সম্পদ, তাই না মামি? ঠিক তাই। আর এবার তোদেরও শিখিয়ে দেব, যাতে তোরাও পরে বানাতে পারিস। মামি, এটা কি পিঠা? এত সুন্দর করে ভাপে বানাচ্ছ কেন? এটা হলো গিয়ে ভাপা পিঠা। চালের গুঁড়ো, নারকেল আর গুড় দিয়ে ভাপে তৈরি হয়। আর ওই যে চ্যাপটা করে বানাচ্ছ, ওটা কি? গোল করে ভাঁজ করছো দেখছি। ওটা পাটি সাপটা। এটা তোদের ছোটবেলায় সবচেয়ে প্রিয় পিঠা ছিল, ভুলে গেলি নাকি? রাহুলদা, তুই বলতো ওই সাদা গোল পিঠাটার নাম কি? মামির কাছে জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। তোরা শহরে থেকে থেকে দেখছি সব ভুলিয়ে গেছিস। একটা পিঠের নামও তোদের মনে নেই, হ্যাঁ? তুই তো নারকেল কুড়াতে কুড়াতে নিজের নামটাই ভুলে যাবি একদিন, তখন কি হবে? সেটা হলে তো ভালোই হতো। তখন মামি আর আমাকে কাজে রাখতে পারতো না, একটু শান্তি পেতাম। তোর কপালে সেই শান্তি নেই রে রাহুলদা, এটা মেনে নে। মামি, এই পিঠাটা বানাতে কতক্ষণ সময় লাগে? ভাপে বসালে বেশি সময় লাগে না রে, তবে চালের গুঁড়ো ঠিকঠাক মাখাটাই আসল কাজ। আমাকেও একটু শেখাও না মামি, আমিও একটা বানাতে চাই। আয় তাহলে, হাত লাগিয়ে দেখ। প্রথমবার একটু এলোমেলো হতে পারে, তবে অসুবিধা নেই। মামি, ও যদি বানায় তাহলে আরেকটা নিশ্চয়ই ত্রিভুজ বা চতুর্ভুজ কিছু একটা হবে, গোল হবে না। দেখিস তুই, আমি একদম নিখুঁত গোল বানিয়ে দেখাবো। তোমার ছুটিটা হলো? সারাদিন অপেক্ষা করছিলাম তোমার ফোনের। না রে, বস এখনো কিছু বলেননি। আজ অফিসে আটকে থাকতে হলো। তোমার মেয়েরা কিন্তু সারাদিন শুধু তোমার কথাই বলছে গো। প্রতি ঘন্টায় জিজ্ঞেস করছে বাবা কবে আসবে। আমি ওদের খুব মিস করছি জানো, অফিসে বসে বসেও মনটা এখানেই পড়ে থাকে না। আজ তোমার মেয়েদের জন্য মাধবী পিঠা বানাচ্ছে, পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে। আমার ভাগটা যেন কেউ খেয়ে না ফেলে, মিতাকে একটু চোখে চোখে রাখো। তোমার জন্য ঠিকই রেখে দেব, চিন্তা করো না। তাহলে একটা কথা মনে রেখো, পিঠা যতই ভালো হোক, আমার ভাগটা না পেলে কিন্তু আমি সত্যি অভিমান করব। আচ্ছা বাবা, রাখছি এখন। মেয়েদের ডাকছে মাধবী, রান্নাঘরে যেতে হবে। ঠিক আছে, সাবধানে থেকো সবাই, রাখছি। আচ্ছা, আরেকটা কথা, তুমি কি রাতে ঠিক মতো খাবে তো? আরে মেসমশাই, আপনি এত রাতে বৃষ্টিতে? বাবা, তুমি সত্যি এসেছো? তুমি না বললে ছুটি পাওনি, তাহলে এত রাতে কিভাবে এলে বাবা? ছুটি সত্যি পাইনি রে মা, কিন্তু তোদের পিঠের গন্ধ কল্পনা করেই মনে হলো অফিসে বসে থাকাটা এবার সত্যি অন্যায় হয়ে যাবে। তুমি সত্যি আমাদের জন্য এত রাতে বৃষ্টির মধ্যে চলে এলে বাবা? তোমাদের জন্য না এলে কার জন্য আসবো বলো তো? কিন্তু এই বৃষ্টির মধ্যে এত রাতে একা একা এলে কিভাবে? ভয় করেনি তোমার? তোমাদের কাছে আসবার তাড়নার সামনে বৃষ্টি ভয় সব হার মেনে গেছে আজকে। তুমি একদম ভিজে গেছো বাবা, আগে গামছা দিয়ে মাথাটা মোছো। মেসমশাই, আপনি ভেতরে আসুন আগে, বাইরে দাঁড়িয়ে ভিজবেন না আর। হ্যাঁ বাবা, আগে ভেতরে চলো, তারপর সব গল্প শুনবো। আচ্ছা আচ্ছা, চলো ভেতরে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ ভিজবো। বাবা, তুমি আসবে এটা যদি আগে থেকে বলতে, তাহলে আমরা অপেক্ষা করে থাকতাম দরজার কাছে। তাহলে তো সারপ্রাইজটাই মাটি হয়ে যেত রে মা। সন্ধ্যের দিকে হঠাৎ অফিসে জরুরি কাজটা শেষ হয়ে গেল। বস নিজেই বললেন কয়েক ঘন্টার জন্য বেরিয়ে যেতে পারি, কালকে সকালে ফিরলেই চলবে। তুমি সত্যি আসবে এটা আমরা ভাবতেই পারিনি বাবা, ফোনে তো কিছুই বললে না। বলিনি, ইচ্ছে করেই ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেব। ভাবলাম আমার মেয়েরা এতদিন পর মামা বাড়ি গেছে, আমি না গেলেই বর্ষার ছুটিটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। আর আমরা তোমার জন্য ঠিক পিঠা রেখে দিয়েছিলাম বাবা, দেখো একটাও কম করিনি। তাই তো বলেছিলাম আমার ভাগটা রেখো, তোমাদের উপর আমার পুরো বিশ্বাস ছিল। তাহলে আর দেরি কেন, চলুন আজকে আপনাকে প্রমাণ করতে হবে ছুটি না পেলেও পিঠের টানে ছুটি নেওয়া যায়।
সেই প্রমাণ দেওয়াটার জন্যই তো এত কষ্ট করে বৃষ্টির মধ্যে চলে এলাম রাহুল। বাবা, তোমার এই এক সিদ্ধান্তে আজকে রাতটা একেবারে অন্যরকম হয়ে গেল। এত খুশি আজ অনেক দিন পর লাগছে। এবার চলো সবাই মিলে পিঠে খাওয়া শুরু করি, আর অপেক্ষা নয়। চলো চলো, আমারও পেট একদম খালি। বাবা, তুমি না এলে কিন্তু আজকে রাতটা এত সুন্দর হতো না। আমিও তো এটাই চেয়েছিলাম রে মা, তোমাদের সঙ্গে মুহূর্তটা ভাগ করে নিতে। মেসমশাই, আপনার এই সাহসের জন্য আপনাকে সবচেয়ে বড় পিঠেটা দেওয়া উচিত। মাধবী, এই পিঠের জন্য তো সত্যি অফিস থেকে ছুটি পাওয়া উচিত ছিল। এত ভালো পিঠে আমি অনেক দিন খাইনি। ছুটি না পেয়েও তো ঠিক চলে এলে, সেটাই তো সবচেয়ে বড় কথা। বাবা, তুমি শহরের বড় চাকরি করো ঠিকই, কিন্তু মামির পিঠার লোভে তুমি আমাদের চেয়েও এক কাঠি বেশি। সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। ভালো জিনিসের লোভ করাটা তো দোষের কিছু না। জানো বাবা, শহরে এত কিছু থাকা সত্ত্বেও এই কয়েকটা দিনের মতো আনন্দ আর কোথাও খুঁজে পাই না। ঠিক বলেছিস দিদি, এবার থেকে বর্ষার ছুটি মানেই মামা বাড়ি, আর কোথাও না। বৃষ্টির দিনে আসল আনন্দ পিঠায় নয় রে মা, আপন মানুষগুলোকে একসঙ্গে কাছে পাওয়ায়। সেটা আজকে হারে হারে বুঝলাম মাধবী। আগামী বর্ষায় আবার আসবো মামি, এই কথা দিয়ে গেলাম। আর তখন কিন্তু আরো বেশি পিঠা বানাতে হবে। তোরা এলেই আমার হাতে যেন নতুন উৎসাহ চলে আসে। যত পিঠাই চাস বানিয়ে দেব। আর তাহলে এবার থেকে প্রতি বর্ষায় এখানেই আসবো, এটা এখন থেকে ঠিক করে ফেলেছি। আর বাবা, এবার থেকে ছুটি না পেলেও তোমাকে কিভাবে আনতে হয় সেটা তো শিখেই গেছো। সেটা তো এই রাতেই এক রাতেই বুঝে গেলাম রে মা। তাহলে কথা রইলো, আগামী বর্ষায় আমরা আবার সবাই একসঙ্গে এখানে বসে পিঠা খাবো। মামি, তোমার এই পিঠার স্বাদ কিন্তু আমরা শহরে ফিরে গিয়েও ভুলবো না। ভুললে চলবে না, বছরে অন্তত একবার হলেও আসতেই হবে তোদের। সেই কথাই তো এবার পাকা করে দিলাম মাধবী, প্রতি বর্ষায় এখানে আসাটা এখন থেকে নিয়ম হয়ে গেল। হ্যাঁ